ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ৩রা মার্চ ২০২৬ তারিখের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো দেখব, পাশাপাশি সেই আর্টিকেল রিলেটেড ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, এখানে প্রথমেই দেখব আমরা যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহে বিঘ্ন দুশ্চিন্তা বাংলাদেশেও। যদিও এখন এপ্রিল মাস, এপ্রিল মাস আজকে ১৭ তারিখ। ওকে, তারপরে আমরা যেহেতু ধারাবাহিকভাবে পত্রিকাগুলো রিভিউ করছি, অ্যানালাইসিস করছি, সেই জন্য এটিকে আমরা স্কিপ করতে পারছি না। ওকে, তো চলুন শুরু করা যাক। যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহে বিঘ্ন দুশ্চিন্তা বাংলাদেশে, ওই আর্টিকেলটি আমরা দেখব বলতে যে এখানে কি ইনফরমেশন রয়েছে যে সৌদি আরামকো, যা সৌদি আরবে বড় শোধনাগার, ওকে, সবচেয়ে বড় শোধনাগার রাস তানুরা সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, দেখি অপরিশোধিত জ্বালানির পুরোটা আসে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। তো আমাদের দেশে যে অপরিশোধিত জ্বালানি আসে তার বেশিরভাগটাই আসে বা পুরোটাই আসে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। এবার চলুন ৪ পৃষ্ঠার কলম ৩ কি দেখা যায় দেখে আসি। ওকে, ৪ পৃষ্ঠা কলম ৩ এখানে বলা হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সর্ববিঘ্ন। সে আর্টিকেলের একটি অংশ রয়েছে যে আমদানি করা এলএনজি যার বেশিরভাগটা আসে মধ্যপ্রাচ্য থেকে। ওকে, এবং আচ্ছা, মধ্যপ্রাচ্য আমরা কি জানবো। পাশাপাশি দেখি যে দেশের মোট জ্বালানি তেল আমদানি প্রায় ২০% অপরিশোধিত অবস্থায়, যে স্ট্রেইট অফ হরমুজ, যে হরমুজ প্রণালী দিয়ে আসে কিন্তু, হ্যাঁ, যে অপরিশোধিত অবস্থাতে আসে। আর আমাদের দেশে কিন্তু একমাত্র সরকারি তেল পরিশোধনাগার রয়েছে, ইস্টার্ন রিফাইনারি, যেটাকে বলা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সেখানে এসে এই ২০% তেল পরিশোধিত হয়ে সারা বাংলাদেশে সাপ্লাই হয়ে যায়। আচ্ছা, যে বাকি যে ৮০% সেই পরিশোধিত তেল চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বন্দর থেকে আমদানি করা হয়। যা ৮০% পরিশোধিত তেল, ওকে, সেটি চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বন্দর থেকে আমদানি করা হয়। এবার চলুন দেখে নেই যে মধ্যপ্রাচ্য কী বলছে, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কী কোন দেশে কী পরিমাণ তেল উৎপাদন হয় এবং যে আশেপাশে দু একটা প্রণালী রয়েছে, স্ট্রেট রয়েছে, সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, মধ্যপ্রাচ্যে কিন্তু মোট তেলের ৩০%, মোট তেলের ৩০% কিন্তু আমাদের এই মধ্যপ্রাচ্যে উৎপাদিত হয়। এদিকে মধ্যপ্রাচ্য কী দেশ নিয়ে গঠিত, সে মধ্যপ্রাচ্যে রয়েছে সৌদি আরব, মিশর, এখানে রয়েছে ইসরায়েল, ফিলিস্তিন রয়েছে, জর্ডান, সিরিয়া রয়েছে, এখানে টার্কি বা তুরস্ক রয়েছে। পাশাপাশি এখানে কি ইরাক, ইরান, কাতার রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, কুয়েত রয়েছে এবং ওমান আর ইয়েমেন। আচ্ছা, এই মধ্যপ্রাচ্যে আমাদের যে স্ট্রেইট অফ হরমুজ, যে হরমুজ প্রণালী, সেটার অবস্থানটা আমরা দেখি। স্ট্রেইট অফ হরমুজ রয়েছে ঠিক ইরান এবং সৌদি আরবের মাঝামাঝিতে। এখানে স্ট্রেইট অফ হরমুজ সংযুক্ত করেছে পার্সিয়ান গাল, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। ওমান উপসাগর, এখানে কিন্তু আবার আরব সাগরও রয়েছে। ঠিক এই জায়গাতে রয়েছে এই খুব ক্ষুদ্র একটা চোক পয়েন্ট রয়েছে। এই চোক পয়েন্টটাকে বলা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। সো এটি কিন্তু মেইনলি যেহেতু ইরানের একদম কাছাকাছি, তো ইরানের কিন্তু এখানে আধিপত্য বেশি। আচ্ছা, এবং এখানে আরেকটা স্ট্রেইট রয়েছে, সেই স্ট্রেইটটাকে আমরা দেখে আসি। স্ট্রেইটটা রয়েছে এখানে, এটাকে বলছে বাবেল মানদেব গেট অফ টিয়ার্স, যার ডাকনাম গেট অফ টিয়ার্স বা গেট অফ টিয়ার্স নামে যা পরিচিত। এই বাবেল মানদেব সংযুক্ত করেছে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। আচ্ছা, এই বাবেল মানদেবের পূর্ব দিকে রয়েছে ইয়েমেন, সৌদি আরব, আর দক্ষিণ দিকে রয়েছে জিবুতি, সোমালিয়া এবং ইথিওপিয়া, এরিত্রিয়া, এই 4টি দেশ রয়েছে। ওকে, এবার দেখি যে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে কী পরিমাণ তেল উৎপাদন হয়, পাশাপাশি তাদের অবস্থান কীরকম। আচ্ছা, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয় সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে। ওকে, মধ্যপ্রাচ্যে মোটামুটি দৈনিক গড়ে 10 মিলিয়ন ব্যারেল, ওকে, যা বিশ্বের অবস্থান তৃতীয়। সৌদি আরবের পরের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাক। সৌদি আরবের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাক কিন্তু আবার বিশ্বে পঞ্চম। আর তৃতীয় অবস্থানে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক ইরান, এবং চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওকে, চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং পঞ্চম অবস্থানে রয়েছে এখানে কুয়েত। সো এই 4-5টি দেশ আমরা দেখলাম যে কোন দেশে কী পরিমাণ তেল উৎপাদিত হয়। এছাড়াও কিন্তু মিশর
ওমান, এগুলোতেও কিন্তু তেল, যথেষ্ট পরিমাণ তেল উৎপাদিত হয়। আচ্ছা, সো দেশগুলো আমরা একটু দেখি। সবার প্রথম উৎপাদিত হচ্ছে সৌদি আরবে। প্রথম 1 নম্বর মধ্যপ্রাচ্যের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাক, তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। ওকে, সৌদি আরব, ইরাক, ইরান, ঠিক এদিকে যাচ্ছে অ্যাঙ্গেলটা। সৌদি আরব, ইরাক, ইরান, আবার এখানে সংযুক্ত আরব আমিরাত, পঞ্চম হচ্ছে কুয়েত। এটা ইটস ক্লক ওয়াইজ একটি প্যাটার্ন এখানে আমরা খেয়াল করছি। ওকে, এখানে আমরা প্যাটার্নটা দেখি ক্লক ওয়াইজ। সৌদি আরব, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, এখানে কুয়েতে যে শেষ। তো এখানে রয়েছে সৌদি আরব, এখানে একটা দেশ রয়েছে, ইরাক দ্বিতীয় অবস্থানে রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে ইরান, চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েত। সো এই অবশ্যই এই জিনিসটা মনে রাখবো আমরা, আমাদের কাজে লাগবে। ওকে ওকে, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এখানে বলা হচ্ছে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিচ্ছে বিএনপি। এগুলো বর্তমান সময়ের জন্য রেলেভেন্ট না। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মাহমুদ ইউনূস। আচ্ছা, পরবর্তী আর্টিকেল দেখি, যেটা আমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষার জন্য। যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন, রিটার্ন ভালো করতে চান, তাদের জন্য মেইনলি এই নিউজ পেপার অ্যানালাইসিস বা নিউজ পেপার রিডিংটা। ওকে, আচ্ছা, এখানে অভিযোগ বিশ্লেষণে রয়েছে মাদুরো থেকে খামি, পরাশক্তির চাপে রাষ্ট্রের সার্বভৌমত্ব। এখানে কিন্তু একটি টার্ম রয়েছে ডিক্যাপিটেশন স্ট্রাইক বা লিডারশিপ টার্গেটিং। সো ডিক্যাপিটেশন স্ট্রাইকটা আমরা জানবো। এই আর্টিকেলটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়নি, আপাতত দৃষ্টি আপনারা পড়ে নিতে পারেন চাকরি পরীক্ষার্থী হিসেবে। ডিক্যাপিটেশন স্ট্রাইক এই জিনিসটা আমরা একটু জানি। ওকে, ডিক্যাপিটেশন স্ট্রাইকটা কি? এটা কি এক ধরনের বিশেষ সামরিক কৌশল, হ্যাঁ। ওকে, যার লক্ষ্য কি যুদ্ধের শুরুতে প্রতিপক্ষের শীর্ষ নেতৃত্ব বা কমান্ডার ইন চিফ, যারা শীর্ষস্থানীয় অংশে থাকবে তাদেরকে সরিয়ে দেওয়া, রাস্তা থেকে সরিয়ে দেওয়া, তাদেরকে তাদেরকে এক প্রকার কি বিচ্ছিন্ন করে দেওয়া। ওকে, ডিক্যাপিটেশন শব্দের আক্ষরিক অর্থই কিন্তু কি শিরোচ্ছেদ করা। ওকে, শিরোচ্ছেদ করা কি আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের মাথা বা মস্তিষ্ক। এই মস্তিষ্ককে যদি দেহ থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে পুরো দেহটা কিন্তু বিকল হয়ে যাবে। ঠিক একইভাবে একটি দেশের বা একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে যুদ্ধ শুরুর পূর্বাবস্থাতে কী করা হচ্ছে, যে তাদের গুরুত্বপূর্ণ মাথা বা মস্তিষ্ক হিসেবে যারা পরিচিত, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সো এই কৌশলের মূল উদ্দেশ্য কি বুঝতে পারছি, যে নেতৃত্বের বিনাশ থাকবে। নেতৃত্বের বিনাশ, পাল্টা আক্রমণের ক্ষমতা নষ্ট করে যাওয়া। যে একটি দেশের বা একটি অঞ্চলে যখন নেতৃত্ব হীন অবস্থায় চলে যায়, স্বাভাবিকভাবেই কিন্তু সেই দেশের পারফরমেন্স বা যুদ্ধে অংশগ্রহণের সক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়, বা তাদের মানসিকভাবেও তারা কি অনেক দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মনোবল ভেঙে যায়। ওকে, উইল টু রেজিস্ট সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া এই ডিক্যাপিটেশন স্ট্রাইকের কিন্তু মূল বৈশিষ্ট্য। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই ডিক্যাপিটেশন স্ট্রাইক যদি সফল না হয় তাহলে কিন্তু তার যে পাল্টা ঘাতটা আসবে, যেটাকে রিটালিয়েশন বলা হচ্ছে, সেই রিটালিয়েশনও কিন্তু অনেক তীব্রতর হতে পারে। ওকে, যে ডিক্যাপিটেশন স্ট্রাইক যদি সফল না হয় তাহলে এই রিটালিয়েশনও কিন্তু বা পাল্টা আক্রমণ কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে। যে আমাদের সাম্প্রতিক প্রেক্ষাপটগুলো দেখি, ওকে, ইসরায়েল ইরানের একটি প্রেক্ষাপট আমরা দেখলাম বা দেখছি, এখনও চলছে। তাইওয়ান এবং চীনে রয়েছে, এবং আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানেও কিন্তু এই ডিক্যাপিটেশন স্ট্রাইকের কিছু নমুনা প্রদর্শিত হয়েছে। ওকে, আপনারা পুরো আর্টিকেলটা পড়ে নেবেন, আর টেলিগ্রাম চ্যানেলে আমি ঠিক হুবহু এই আর্টিকেলটি আমি দিয়ে দেবো, পিডিএফটি আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, পরবর্তীতে দেখি পরবর্তী আর্টিকেল। ওকে, এখানে সম্পাদকীয়টি দেখি, যে মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকি বাড়ছে, এই অংশটা আমরা দেখব। যে আচ্ছা, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কিন্তু 50 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কাজ করে। এবার আমরা দেখি যে এই প্রবাসী বাংলাদেশিরা আসলে কোন কোন দেশে যান তারা আসলে। ওকে, যে সবচেয়ে বেশি যান কিন্তু সৌদি আরবে, সবচেয়ে বেশি যান সৌদি আরবে। ওকে, তার পরবর্তীতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় গন্তব্য এখানে যান 10 থেকে 12 লাখ প্রবাসী। ওকে, সৌদি আরব, তারপর সংযুক্ত আরব আমিরাত, তারপর রয়েছে ওমান, এবং তারপর রয়েছে কাতার, তারপর রয়েছে কুয়েত, এবং তারপর রয়েছে বাহরাইন। এই 6টা দেশ আমরা দেখি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন। ঠিক আছে, এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো হচ্ছে আমাদের বাংলাদেশিদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে।
আচ্ছা, এখানে বলা হচ্ছে যে জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক যে বহুপক্ষীয় সংস্থাগুলো এবং বড় শক্তিগুলো যদি উত্তেজনা প্রশমন এবং সংঘাত বন্ধে জরুরি উদ্যোগ না নেয়, তাহলে বিশ্ব আরও বড় বিপর্যয়কর যুদ্ধের মধ্যে কিন্তু ঢুকতে পারে। যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, ওআইসি, ইউনাইটেড নেশনস, এই সকল সংস্থাগুলোকে কিন্তু এখানে ব্যাপক কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে তাদের। ওকে, এখানে পরবর্তীতে এখানে ওকে। আচ্ছা, এখানে দেখি যে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সংঘাত নিরসনের প্রধান উপায়গুলো কী কী হতে পারে, কীভাবে এই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে সংঘাতটি সেটি অনেকটা নিরসন বা অনেকটা কমিয়ে আনা যায়। ওকে, দেখি যে ইরানের পক্ষ থেকে দেওয়া এক শর্ত। আচ্ছা, সংঘাত বন্ধে ইরান 5টি শর্ত দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ওকে, যেটা আসলে মার্কিনিরা আসলেও আদৌ করবে না। তারা চায় সারা বিশ্বে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে। তো মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে তারা অবশ্যই সেগুলো স্থায়ীভাবে বন্ধ করতে চাইবে না। হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা দূরে থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে দেখি যে যুদ্ধের ফলে অবকাঠামোগত ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান, এটির সম্ভাবনাও অনেকটাই কম। ইরানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত সংবাদ মাধ্যম এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওকে, যে এখন যুদ্ধ কিন্তু মেইনলি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা নিউজ প্ল্যাটফর্ম এসবেই কিন্তু হয়। যে ফিজিক্যাল যুদ্ধ হওয়ার চেয়েও যে ভার্চুয়াল যে যুদ্ধ সেটা কিন্তু বড় ভূমিকা রাখে বর্তমান সময়ের জন্য। সো এই অপপ্রচারগুলো কিন্তু খুব অচিরেই বন্ধ করা সম্ভব হবে না। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে কিছু শর্ত দিয়েছে, 15টি শর্ত দেখি তারা কি বলছেন। যে ইরানের পারমাণবিক সক্ষমতা এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করা, এটা অবশ্যই এটা কি ইরান চাইবে? তার নিজেদের সক্ষমতা, নিজেদের যে সোর্স অফ পাওয়ার রয়েছে সেটা তার বন্ধ করতে চাইবে না। আর মধ্যপ্রাচ্যে যে প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে যেমন হিজবুল্লাহ, হামাস, এগুলো সমর্থন বন্ধ করা। এখন যখন ইরান নিজেদের এই যে বর্তমানে কি হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে যে ইরান তাদের এক প্রকার যুদ্ধের ঘোষণা দিয়েছে, তাদের কাছে হরমুজ প্রণালী আছে বিধায় তারা কিন্তু এটা বন্ধ করতে পারছে। কিন্তু এখন যদি হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো রপ্তানি হচ্ছে, ধরলাম আমরা চায়নাতে বা চীনে তেল রপ্তানি হচ্ছে, এখন আমেরিকা বা যুক্তরাষ্ট্র যদি চীনে সেই তেলগুলো রপ্তানি হতে না দেয়, ওকে, তাহলে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া সত্ত্বেও বা হরমুজ প্রণালী দিয়ে শুধু চীনকে সুবিধা দেওয়া সত্ত্বেও ইরানের অন্য কোনো কিছু করার থাকবে না। তখন তারা এই প্রক্সি গোষ্ঠীগুলো দিকে তারা কী করে, তারা সমর্থন যোগায়, যেমন হিজবুল এবং হামাস। সো এইগুলো সমর্থন তাদের জন্য প্রয়োজন। ওকে, এখন যেটা ইরান খুব অচিরেই করবে না। আচ্ছা, কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যস্থতা দেখি যে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, যে সংঘাত বন্ধে কাতার এবং ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা অবশ্যই। বর্তমানে কিন্তু যে 2 সপ্তাহ আগে কী হলো, 2 সপ্তাহর যে যুদ্ধবিরতি চলছে এটা হচ্ছে পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছে। ওটা আমরা দেখব পরবর্তী নিউজ পেপারগুলোতে। ওকে, এখানে যে স্থায়ী যুদ্ধ বিরতি যে চুক্তি, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং উভয় পক্ষ থেকে পুনরায় যুদ্ধ শুরু না করার গ্যারান্টি দিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাবনা রয়েছে। রাজনৈতিক সমাধান কি? অনেক বিশ্লেষক মনে করেন যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পরোক্ষ আলোচনার মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, যে বর্তমান পরিস্থিতি হওয়ার পেছনের কারণগুলো আমরা দেখলাম যে কীভাবে সমাধান হতে পারে কিনা, এটা জাস্ট আমার নিজস্ব কিছু অভিমত ব্যক্ত করলাম। আপনারা চিন্তা করবেন যে বর্তমানে যে যুদ্ধটা চলছে, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত চলছে, এটা আসলে কীভাবে নিরসন করা যায়, কীভাবে কমিয়ে আনা যায়। আচ্ছা, এখানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি রয়েছে যে কারণে ইরানের একজন খামেনি লাগবে, এই আর্টিকেলটা আপনারা পড়ে নেবেন। এখানে যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড নলেজগুলো আছে সেটা আমরা দেখব। যে এখানে বলা হচ্ছে যে আফগানিস্তান, ইরাক, লিবিয়া 3 দেশে বিদেশি সামরিক গোষ্ঠীর পরে স্থিতিশীলতা নয় বরং দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা দেখা গেছে। তাহলে আফগানিস্তান, ইরাক এবং লিবিয়াতে কী ধরনের সামরিক হস্তক্ষেপ হয়েছিল সেটা আমরা একটু দেখি, সেটি একটু আমরা জানার চেষ্টা। ওকে, সবার প্রথমে দেখি 2001 থেকে 2021 এই আফগানিস্তানের এই সময়টাতে কী হয়েছিল। আচ্ছা, সবার প্রথমে কিন্তু এই আল কায়দা নামে যে গোষ্ঠী রয়েছে সেটি 11 সেপ্টেম্বর 2001 সালে যুক্তরাষ্ট্রে একটা হামলা চালায়। ওকে, টুইন টাওয়ার ধ্বংস করে, যেটাকে 9/11 নামে যে সংঘাতটি বা যে আক্রমণটি পরিচিত, 9/11 নামে পরিচিত, 2001 সালের ঘটনা। ঠিক আছে, আল কায়দা কিন্তু আফগানিস্তানের একটি বিদ্রোহী গোষ্ঠী। আচ্ছা, তারপর তালেবান সরকারকে উচ্ছেদ করে
এটার বিপরীতে বিপরীতে আমেরিকানরা কী ধরনের আহ, কী ধরনের তারা সামরিক পদক্ষেপ নিয়েছিল সেটি বলা হচ্ছে অপারেশন এনডিউরিং ফ্রিডম। এই অপারেশন এনডিউরিং ফ্রিডমের মাধ্যমে তালেবান সরকারকে উচ্ছেদ করে আল কায়দাকে ধ্বংস করতে ইউএসএ এবং ন্যাটো আক্রমণ চালায়। আচ্ছা, মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হয় 2020-এ। দীর্ঘদিন কিন্তু আফগানিস্তানের ভূমিতে মার্কিন বাহিনী ছিল দীর্ঘ 2 দশক। তারপর 2021 সালে তালেবান আবার পুনরায় ক্ষমতা গ্রহণ করেন। এটা হচ্ছে আফগানিস্তানের যে ব্যাকগ্রাউন্ড, সামরিক সংঘাত 2001 থেকে 2021 সালের যে ব্যাকগ্রাউন্ড। এবার ইরাকের যে সামরিক ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেখি 2003 থেকে 2011। এই সময়টাতে ইরাকের যে শাসক ছিলেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল আমেরিকা। অভিযোগ নিয়ে এসেছিল WMD, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন রয়েছে, গণবিধ্বংসী অস্ত্র রয়েছে সাদ্দাম হোসেনের দেশে ইরাকে। সো এখানেও যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অভিযোগ এনে আক্রমণ চালায় এবং সাদ্দাম হোসেনের পতন ঘটানোর পর ইরাকে কিন্তু ব্যাপক পরিমাণে কমিউনাল ভায়োলেন্স বা সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়। কমিউনাল ভায়োলেন্স, এই কমিউনাল ভায়োলেন্সের দাঙ্গার মধ্যে কিন্তু এখানে আবার ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার উত্থান ঘটে। ইরাকের ব্যাকগ্রাউন্ড, পরবর্তীতে লিবিয়ার ব্যাকগ্রাউন্ড দেখি। এখন লিবিয়ার যে শাসক ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, তার বিরুদ্ধে অজুহাত এনেছিল যে নাগরিকদের রক্ষা করতে হবে। ন্যাটো বাহিনী তারা এই পদ্ধতি অবলম্বন করেছে যে লিবিয়ার নাগরিকদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার নামে তারা লিবিয়াতে সামরিক শাসন চালিয়েছে, মুয়াম্মার গাদ্দাফিকে তাদের ক্ষমতাচ্যুত করেছে। পাশাপাশি মুহাম্মদ গাদ্দাফির ক্ষমতাচ্যুতের পর বা পতনের পর সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে গৃহযুদ্ধ শুরু হয় কয়েক দফায়, যেটাকে সিভিল ওয়ার বলা হচ্ছে। আচ্ছা, তারপর এখানে আরেকটি টার্ম রয়েছে ডিপ স্টেট। ডিপ স্টেট জিনিসটা কি এটা আমরা একটু দেখি এক নজরে। ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র বলতে সাধারণত একটি গোপন বা ছায়া নেটওয়ার্ককে বোঝানো হচ্ছে যা কোনো দেশের নির্বাচিত সরকারের সমান্তরালে কাজ করে। নির্বাচিত দেশের সমান্তরালে কাজ করে এবং পর্দার আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা এবং নীতি নির্ধারণে বড় ধরনের প্রভাব বিস্তার করে। এই ব্যবস্থার সদস্যরা সাধারণত জনগণের কাছে থাকেন, দায়বদ্ধ কিন্তু থাকে না। ডিপ স্টেট যেটাকে সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়, ডিপে অনেক গভীরে রাখা হয়। তো এটার মূল বৈশিষ্ট্য দেখি, অনির্বাচিত কর্মকর্তা থাকবে এখানে। এখানে কে কাজ করবে, ডিপ স্টেট হিসেবে কে ভূমিকা রাখবে, এটা কিন্তু সাধারণ জনগণ বুঝতে পারবেন না। তো সংস্থাগুলোর মধ্যে রয়েছে কি, গোয়েন্দা সংস্থা থাকতে পারে, সামরিক বাহিনী থাকতে পারে, আমলাতন্ত্র থাকতে পারে এবং কখনো কখনো শক্তিশালী আর্থিক বা কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু এখানে যুক্ত হতে পারেন। আর সমান্তরাল সরকার কি, একে অনেক সময় রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রকে স্টেট উইদিন স্টেট বলা হয়। স্টেট উইদিন স্টেট কিন্তু এই যে স্টেট উইদিন স্টেট কিন্তু বলা হয় এমবেসিগুলোকে, যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন দেশে এমবেসি রয়েছে, এমবেসিগুলোকেও কিন্তু স্টেট উইদিন স্টেট বলা হয়। ঠিক একইভাবে এই ডিপ স্টেটকেও কিন্তু স্টেট উইদিন স্টেট বলা হয়, কারণ তার নির্বাচিত সরকারের এজেন্ডার বাইরে নিজেদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে। আচ্ছা, গোপনীয়তা কি, এদের কার্যক্রম অত্যন্ত গোপনে পরিচালিত হয়, ফলে সাধারণ মানুষের পক্ষে তা শনাক্ত করা আসলে অনেক কঠিন হয়ে পড়ে। সো ডিপ স্টেটটা আমরা বুঝলাম, আমি নোটটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী আর্টিকেলে দেখি আমরা। আচ্ছা, আমরা অর্থ বাণিজ্য এখানে একটি পয়েন্ট দেখব, যে নবায়নে কমলো খেলাপি ঋণ। খেলাপি ঋণ কেন বেড়েছিল? ঋণ পূরণ তফসিলের সুযোগ করে দেয়, তাতে খেলাপি ঋণ কমে আসে। লোন রিশিডিউলিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আচ্ছা, কীভাবে কমলো দেখি। খেলাপি ঋণ হু করে বাড়তে থাকায় অন্তর্বর্তী সরকার 2% জমা দিয়ে ঋণ পূর্ণ তফসিলের সুযোগ করে দিয়েছিল কিন্তু 2% জমা দিয়ে ঋণ পূর্ণ তফসিলের সুযোগ করে দিয়েছিল। এখানে বলা হচ্ছে, আচ্ছা, এই যে দেশের ব্যাঙ্কগুলোর মধ্যে খেলাপি ঋণ আদায় চমক দেখেছে কিন্তু ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক তিনি বলছেন, অল্প টাকা জমা নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ পূর্ণ তফসিলের পরিবর্তে তারা বহুমুখী কৌশল গ্রহণ করেছিলেন।
যে অল্প টাকা জমা নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ পরিণত তফসল কিন্তু করা হয়। যে অনেক ব্যাংক কী করে, অল্প কিছু টাকা জমা নিয়ে জাস্ট ঋণটা রিশিডিউল করে দেন, পুনঃতফসিল করে দেন। সো ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক তিনি বলছেন যে তারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করেনি, তারা বহুমুখী কৌশল গ্রহণ করেছিলেন। ওকে, এমনটা হয়েছে যে তারা ঋণ আদায়ের জন্য কোর্ট পর্যন্ত গিয়েছে এবং যে ঋণ খেলাপি যিনি গ্রাহক হয়েছেন তার বিরুদ্ধে মামলা করেছিলেন। ওকে, ঋণ আদায় এবং ঋণের গুণগত মানের উন্নতি হয়েছে, তাতে ব্যাংকের ভিত্তিও মজবুত হয়েছে। ওকে, এরপর অর্থ বাণিজ্য। ওকে, এখানে কার্বন নিঃসরণ পরিমাপ করবে ইউসিবি। এই আর্টিকেলটি কার্বন নিঃসরণ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করেছে এখানে, যেটাকে বলা হচ্ছে কার্বন ক্রেডিট বা কার্বন ট্রেডিং। আপনারা ইতিমধ্যে জানেন। তারপর আমরা একটু দেখি যে কার্বন ক্রেডিট জিনিসটা কী। কার্বন ক্রেডিট জিনিসটা কি এটা আমরা দেখি। যে ওকে, কার্বন ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে টাকা অ্যাড হওয়া। ওকে, আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, টাকা অ্যাড হওয়াকে ক্রেডিট বলা হচ্ছে, টাকা খরচ করাকে ডেবিট বলা হচ্ছে। তাহলে কার্বন ক্রেডিট কী হতে পারে? কার্বন ক্রেডিট হতে পারে কার্বনের ব্যবহার কমানোর, কার্বন ডাইঅক্সাইড বা কার্বনের ব্যবহার কমানোর কারণে ওকে, যে বহির্বিশ্ব থেকে আমরা কিছু ডিজিটাল কিছু পয়েন্ট লাভ করি। ওকে, যে পয়েন্টটা আমরা কোনো দেশকে বা কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠানকে বিক্রি করার মাধ্যমে কিছু ওকে তার যে নির্ধারিত মূল্য সেটা লাভ করতে পারি। ওকে, যে কার্বন ক্রেডিট কি একটি পরিবেশগত সার্টিফিকেট বা অনুমতিপত্র, যা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য একটা আধুনিক পদ্ধতি। আচ্ছা, সহজ কথা কি, পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য এক ধরনের পুরস্কার, যা আন্তর্জাতিক বাজারে বিক্রি করে কি অর্থ আয় করা যায়। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম। তো কার্বন ক্রেডিট আসলে কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। যে একটি কার্বন ক্রেডিট কি? একটি কার্বন ক্রেডিট মানে বায়ুমণ্ডল থেকে 1 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড বা সমপরিমাণ অন্য কোনো ক্ষতিকারক গ্যাস কমানো। যদি আমরা আমাদের দেশ বায়ু থেকে 1 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অন্য যে কোনো সমপরিমাণ ক্ষতিকারক গ্যাস কমাতে পারি, তাহলে আমরা একটি কার্বন ক্রেডিট পাবো। এই একটি কার্বন ক্রেডিট আমরা বিশ্ববাজারে বিক্রি করতে পারবো এবং সমপরিমাণ এবং তার নির্ধারিত মূল্য যেটা দেওয়া থাকবে সেটা আমরা আয় করতে পারবো। ওকে, সেটা বলা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে। আর এই যে কেনা বেচা, যে যারা আসলে বেশি দূষণ করছে, যে যাদের বড় বড় শিল্প কারখানা রয়েছে আমেরিকা, চায়নার মতো দেশ, তারা কি করতে পারে? এই নির্গমনের দায় তারা মেটাতে এই ক্রেডিটগুলো কী করে? কিনে নেন। এটাকে বলা হচ্ছে কার্বন ট্রেডিং। ওকে, যে আমরা যে কার্বন ক্রেডিট উপার্জন করলাম সেটা আমরা বিক্রি করলাম। ওকে, তো এই পদ্ধতিকে বলা হচ্ছে কার্বন ট্রেডিং। সো বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ যে 2006 সালে একটি ঘটনা রয়েছে, যে IDCOL এর মাধ্যমে 25.3 লাখ কার্বন ক্রেডিট বিক্রি করে 170 কোটি টাকারও বেশি আয় করেছে বাংলাদেশ। 2006 সালে 170 কোটি টাকা কিন্তু অনেক পরিমাণ একটা টাকা। আচ্ছা, তারপর দেখি প্রকল্প সৌর বিদ্যুৎ, উন্নত রান্নাঘর, সুন্দরবনের মতো বড় বনভূমি রক্ষা করে বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি ডলার আয়ের সম্ভাবনা রাখে। তো কার্বন ট্রেডিংটাকে কিন্তু আমাদের আমলে নিতে হবে খুব চিরেই। এটাকে আমরা স্কিপ করতে পারবো, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। আর সঠিক নীতিমালা এবং তদারকি থাকলে এটি বাংলাদেশের সবুজ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এটি গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। ওকে, পরবর্তীতে দেখি যে 1 বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 5%। ওকে, দেখে নিন আন্তর্জাতিকে। এখন এই তথ্যগুলো ইররিলেভেন্ট যেহেতু সময় চলে গেছে। ওকে, সো আই হোপ আমাদের পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের পড়া হয়ে গেছে, অ্যানালাইসিস করা হয়ে গেছে। পুরো পত্রিকাটি আপনার PDF পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পাশাপাশি এই জিনিসগুলো একটু দেখবেন, চিন্তাভাবনা করবেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।